বলে সে আর এক সেকেন্ডও দাঁড়ালো না, সোজা দোতলায় চলে গেল। ইরম সাহেব আর কিছু বললেন না, তিনিও হাত ধুয়ে উঠে নিজের রুমের দিকে চলে গেলেন। ওদের চলে যাওয়ার দিকে তাকে দীর্ঘশ্বাস ফেল বাড়ির বড়রা। না জানি কখন ওদের মাঝে সব ঠিক হবে, মান অভিমান আর রাগারাগি মিটে গিয়ে সব 7 বছর আগের মতো হবে। এখন সব নিয়তির হাতে, সময়ের অপেক্ষা। কারণ সময়ের সবচেয়ে বড় ওষুধ। কথাই বলে না, টাইম হিলস এভরিথিং। রোদ্দুরের আবেশে পাখির কলকাকলিতে জায়নের নতুন দিনের সূচনা হলো। গতকাল রাতে ফাইজ ফিরেছিল প্রায় 12টার দিকে। এসে ডিনার করে ঘুমানোর আগে জায়নের সাথে দেখা করে যখন এসেছিল তখন ঘড়িতে 1টা। ফাইজ জায়নের চেয়ে মাত্র 1.5 বছরের ছোট, তাই তারা ভাই হলো। কথাবার্তা চলে বন্ধুদের মতোই। ফাইজের সাথে আড্ডা দিয়ে ঘুমোতে ঘুমোতে কাল বেশ দেরি হয়ে গেছিল জায়নের। পাখির মিষ্টি মধুর কিচিরমিচির আওয়াজটা আজ অ্যালার্মের মতো কাজ করলো। হয়তো অদূরে পাখিরা ঝগড়া করছে। জানের এতদিন ঘুম ভাঙত অ্যালার্মের যান্ত্রিক কর্কশ ধ্বনিতে। কান্তার 23 তলা অ্যাপার্টমেন্টের কাছে পাখির কোথায় আছে তা ভোর এসে ঘুম ভাঙাবে। তাই সকালটা সে বেশ আনন্দের সঙ্গে উপভোগ করলো। কিছু সময় বারান্দায় কাটি ফ্রেশ হতে গেল। একটু পর কোমরে টাওয়াল পরে খালি গায়ে বেরিয়ে এলো। জিন্সের সাথে একটা নেভি ব্লু শার্ট পরে নিল। আয়নার সামনে দাঁড়িয়ে চুল সেটিং করলো। তারপর পারফিউম লাগিয়ে ঘড়ি ওয়ালেট নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। একেবারে রেডি হয়ে নিচে গেল জ্যান। ব্রেকফাস্ট করে বোনেদের সহ নিয়ে বেরিয়ে যাবে। যেহেতু তাদের ভার্সিটি আছে তাই ওদের পৌঁছে দেবে। আর তাছাড়া সেও একই ভার্সিটিতে যাবে। তার প্রাণপ্রিয় বন্ধু অর্থাৎ তার ফুপির একমাত্র ছেলে আবিরের সাথে দেখা করতে। ওখানে গেলে মেয়ের ফ্রেন্ড নীতির সাথেও দেখা হয়ে যাবে। সেও ইংরেজি পড়ায় একই ভার্সিটিতে। আবিরও সেম, দুজনেই ইংরেজি ডিপার্টমেন্টের প্রফেসর। তাদের কর্মরত ভার্সিটিতেই তারা একসাথে অনার্স করেছিল। এখন নেহা আরফিয়াও ওই ভার্সিটিতে পড়ে। জানের ফ্রেন্ড সার্কেলও বেশ বড়ই ছিল, 4 জন ছেলে ও 3 জন মেয়ের গ্রুপ। জান, আবির, তাশফিক, রুদ্র, নীতি, রোশনি ও মেহুলকে নিয়ে ছিল তাদের ফ্রেন্ড সার্কেল। সকলে এখন বেশ গুছিয়ে নিয়েছে তাদের ক্যারিয়ার। জান, আবির আর নীতি 3 জনই হলো প্রভাষক। জ্যান ছিল কানাডার ভার্সিটিতে আর আবির, নীতি তাদের ভার্সিটিতে। রুদ্র একজন এসপি, সে ম্যারিড, বিয়ে করেছে তার ফ্রেন্ড মেহুলকে। মেহুলও আগে একটা অফিসে ভালো পজিশনে জব করত, কিন্তু রুদ্রকে বিয়ে করার পর সব চাকরি বাকরি ছেড়ে পুরো দোস্তর তার ঘরণী হয়েছে। এখন রুদ্র তার একমাত্র ছেলে রাহুলের পেছনে ছোটাই তার কাজ। রোশনিও ম্যারিড, তার হাজবেন্ড একজন ডক্টর, এক মেয়ে নিয়ে সুখের সংসার তাদের। আর তাদের আরেক ফ্রেন্ড তাসফিক আছে রাজনীতিতে। তার বাবা পূর্বে মেয়র ছিলেন, বয়স হয়েছে এখন তার। বেশ সৎগোছের মানুষ। তাশফিকও হয়েছে তার বাবার আদর্শ অনুকরণে একজন সৎ রাজনীতিবিদ। নেহা আরফিয়া রোজ একসাথে ভার্সিটিতে যায়। ওখানে গিয়ে আলাদা হয়ে যায় দুজন। নেহা যায় অনুর সাথে, আরফিয়া তার ফ্রেন্ড রোহান আর জিনিয়ার সাথে। যদিও মাঝে মাঝে তারা ভার্সিটিতে যাওয়ার সময় মোহনাকেও নিয়ে যায়, কারণ ভার্সিটি যাওয়ার পথে আগে মোহনার কলেজ পড়ে আর তারা বাড়ির গাড়ি ব্যবহার করে যাওয়ার সময়। কিন্তু মোহনা ব্যতিক্রম, সে উঠেও লেট করে আর যায়ও তেমন লেট করে। যদিও কোনোদিন তাড়াতাড়ি উঠতে পারে তবে সে নেহাদের সাথে একসাথে বাড়ির গাড়িতে চড়ে যায়। এক হলে সে কখনোই গাড়ি ব্যবহার করে না, তার গাড়ির চেয়ে রিক্সা চড়া বেশি পছন্দ। আর এইদিকে নেহাফিয়া একসাথে গেলেও তাদের ফেরার টাইম মিলে না, কারণ দুজনেরই ভার্সিটির পর কোচিং টিউশন আছে। নেহাফিয়াও একেবারে রেডি হয়ে নামলো। তারাও ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবে, যদিও তারা জানে না যে জান তাদের পৌঁছে দেওয়ার প্ল্যান করেছে। ওরা খেতে খেতে জানও নেমে এলো। একসাথে ব্রেকফাস্ট করতে বসে গেল। নেহা আরফিয়ার খাওয়া প্রায় শেষ। কিছুক্ষণ পর নেহা আরফিয়া ব্রেকফাস্ট করে উঠতেই যাবে, তখন জান বলল, তোরা গাড়িতে গিয়ে বস, আমি আসছি। নেহা প্রশ্ন করলো, আমি আসছি মানে? মানে তোদের সাথে যাব আমি। অন্য কাজে নাকি আমাদের ভার্সিটিতে যাবি? ওখানে আবিরের সাথে দেখা করতে যাব। আমরা গাড়িতে বসছি তাহলে। আমি খেয়ে আসছি। আচ্ছা।
বলে নেহা ফিয়ার হাত ধরে বেরিয়ে গেল। জায়ান ওদের সাথে যাবে শুনে ফিয়া মনে মনে বেশ খুশি হলো। ড্রাইভার সহ যাবে ভেবে সে নেহার সাথে পিছনে সিটে বসলো। এদিকে মোহনা মাত্রই ঘুম থেকে উঠে অভ্যাসবশত কিছুক্ষণ ঝিম মেরে বসে রইল বিছানায়। তারপর নেমে ফ্রেশ হতে যাবে, তার আগে ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনের উপর ভাসছে তন্ময়ের নামটি। নিশ্চয় সে রেডি হয়েছে কিনা জিজ্ঞেস করবে, হলে বলবে আমি নিতে আসছি। সে প্রায় এমন করে, কি জানি আজ ব্যতিক্রম হবে কিনা। মোহনা হাই তুলতে তুলতে কলটা রিসিভ করলো। হ্যাঁ তন্ময়, বল। রাত্রি, কি খবর তোর? মোহনার রাত্রি ডাকার বিরক্তি হলো। তার নামটা ঠিক ভালো লাগে না। গ্রুপের সবাই কম বেশি নিকনেমে আছে, যেটা তারা একে অপরকে ডাকে। মোহনা আর আরচিকা দুটো নামই নাকি তন্ময়ের নিকট বড় লাগে। মোহনা বিরক্ত হয়ে মোহনা ডাকতে বলে তন্ময় বলে ওই নামটা নাকি সবাই ডাকে, সে সেটা ডাকবে না, তাই সে আরচিকাকে ছোট্ট করে রাত্রি ডাকে। মোহনা বিরক্তির প্রকাশে চ শব্দ উচ্চারণ করে তন্ময়কে বলল, তোকে আর কয়বার মানা করলে তুই এই নামে ডাকবি না? আর মানা করতে হবে না। তার মানে আর ডাকবি না? সেটা কি বলেছি আমি? তাহলে তুই মানা করলেও ডাকবো না, না করলেও ডাকবো, তাই বারবার মানা করে লাভ কি? তুই বল। কিছু না, তো বললি না তো কি খবর? মাত্র উঠলাম, ফ্রেশও হইনি এখনো। বা মহারানী, তোরে আন্টি এতক্ষণ কেমনে ঘুমাতে দে? বোঝ তাহলে। আসলেই মহারানী তুই। তো আজ কলেজে আসবি না? আসবো। তো রেডি হয়ে নে, আমি নিতে যাচ্ছি। লাগবে না, তোর বাসা আমার বাসা থেকে সম্পূর্ণ বিপরীতে, এত দূর আর উল্টো ঘুরে আসতে হবে না। ওইটা আমি বুঝে নেব। তবু মানা করছি না আমি। ঠিক আছে, রাখছি তাহলে, কলেজে দেখা হচ্ছে, বাই। আচ্ছা বাই। মোহনা কল কেটে ফ্রেশ হতে ঢুকলো। মেরুন রঙের একটা থ্রি পিস পরে বের হলো। রাতে সে ঘুমোয় টি শার্ট আর প্লাজো পরে। বড়দের সামনে সে এসব পোশাক পরে না, বিশেষ করে বাবা আর ভাইদের সামনে। মোহনা হিজাব বেঁধে হাতে ঘড়ি নিয়ে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে রুম থেকে বেরোলো। সেও ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবে। মোহনা উপর থেকে চিল্লিয়ে মাকে ডেকে ডেকে সিঁড়ি বেয়ে নামতে লাগলো। জান কফিতে চুমুক দিয়েছিল। মোহনার এভাবে চিৎকার করে মাকে ডাকা শুনে সিঁড়ির দিকে তাকালো। দেখলো মোহনা ঘড়ির চেন আটকাতে আটকাতে নিচে নামছে। নাফিসা বেগম রান্নাঘর থেকে ছুটে এলেন মেয়ের ডাকা ডাকিতে। মুখে তার চরম বিরক্তি রোজকা নেই। তিনি মেয়েকে এত বলে কয়েও মিষ্টি সুরে কথা বলাতে পারে না, সেটাই তার আফসোস। নাফিসা বেগম মোহনার উদ্দেশ্যে বলল, তুই আর ঠিক হবি না? না আম্মু, ঠিকই তো আছি আমি, বরং তুমিই দেখতে পাচ্ছ না আমার ঠিক থাকা। হয়তো তোমার চোখের সমস্যা, তাই ঠিক তুমি নেই। তুই আবারও তর্ক করছিস আমার সাথে? মোটেই না মা, তোমার চশমা প্রয়োজন। ততক্ষণে মোহনা আবার বলল, মা তোমাকে একটু হেঁটে দেখাবো? কেন? সব ঠিক আছে কিনা দেখতে। নাফিসা ধমক সরে বলে উঠল, মোহনা, ফাজলামো করছিস আমার সাথে? মোহনা অবাক হওয়ার ভান ধরে চোখ বড় বড় করে গালে হাত দিয়ে বলল, একদমই না। সেই সাহস কি আমার আছে? তুমি বলো। যেখানে আমার বাবাই তোমাকে ভয় পায়, সেখানে আমি নিতান্তই তুচ্ছ বালিকা। মোহনার কথা শুনে নাফিসা আবারও ধমক দিলেন। এদিকে মোহনা আর নাফিসার একে অপরের সাথে কথোপকথন শুনে জ্যান মুখ চেপে হাসছিল, কিন্তু মোহনার লাস্টের কথা শুনে ফিক করে হেসে দিল। জ্যানের হাসির আওয়াজে মামের কথা থামলো। তার এতই ব্যস্ত ছিল যে জ্যানকে খেয়ালই করেনি। মোহনা বেশ লজ্জা পেল। জ্যানের উপস্থিতি টের পেল। সে কখনোই মায়ের সাথে সকাল সকাল এত রং ঢং করতো না। নাফিসা বেগমও কিঞ্চিত লজ্জা পেলেন, আবার মেয়ের উপর বিরক্ত হলেন। জ্যান নিশ্চয়ই ভাবছে মোহনা বাচ্চার মেয়ে। সে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে যেতে যেতে মেয়েকে বলল, আয় খেতে। মায়ের কথা শুনে মোহনা মায়ের পিছু পিছু ডাইনিং এর দিকে এগিয়ে গেল। তারপর চেয়ার টেনে বসে পড়ল খেতে। জ্যান ভাবছে পিচ্চিটা বেশ দুষ্ট হয়েছে, মায়ের সাথে কি সুন্দর ফাজলামি করছিল। সে হেসেই ভুল করে ফেলেছিল। সে না হাসলে মোহনা গুটিয়ে যেত না। সে হাত মুছে উঠে পড়ল, নাফিসাকে বলল, ছোট আম্মু, আমি যাচ্ছি, আম্মুকে বলে দিও। আচ্ছা। বলে মেয়েকে খাবার দিল নাফিসা। আবার কি মনে করে জানকে ডেকে উঠল। দাঁড়ান আব্বা। যেন ছোট আম্মুর সম্মতি পেয়ে চলে যাচ্ছিল, আবার হুট করে ডাকাই সাড়া দিয়ে বলল, জি ছোট আম্মু। তোর কি হাতে সময় আছে?
কেন ছোট আম্মু, কিছু করতে হবে? আসলে তুই যদি মোহনাকে একটু সাথে নিয়ে যেতিস, আসলে ওর কলেজ ভার্সিটি যাওয়ার পথেই পড়ে, কোনো সমস্যা হবে? না। তাহলে নিয়ে যা। আচ্ছা। মোহনা জুস খাচ্ছিল, হঠাৎ মায়ের কথা শুনে সে বিষম খেল। সে কাশতে শুরু করলো। নাফিসা মেয়ের পিঠে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আসতে খাবি না? সব কিছুতে এত তাড়াহুড়ো কিসের তোর? মোহনা ঠিক আছে বলে পানি খেয়ে কিছুটা ধাতস্থত হলো। আর এইদিকে জান এতক্ষণ মোহনাকে পর্যবেক্ষণ করছিল। সে এটাও বুঝেছে তার সাথে যেতে বলে মোহনার এমন রিয়াকশনের কারণ। সে কিঞ্চিত হাসলো, তারপর মোহনার উদ্দেশ্যে বলল, তুই খেয়ে আয়, আমি বাইরে ওয়েট করছি। বলে জান বেরিয়ে গেল। এদিকে মোহনা মায়ের দিকে বিরক্তির চোখে তাকালো। নাফিসা এভাবে তাকানো দেখে বলল, কি হয়েছে আবার? কিছু না। তাহলে তাকিয়ে আছিস কেন? জায়ান না ওয়েট করছে, তাড়াতাড়ি খা। আর খাবো না, পেট ভরে গেছে। বলে ব্যাগ কাঁধে নিয়ে মোহনাও বেরিয়ে গেল। নাফিসা মেয়ের প্লেটের দিকে তাকিয়ে দেখলো খাবার অল্পই খেয়েছে, আর জুসের গ্লাসও প্রায় অর্ধেক আছে। নাফিসা মনে মনে বলল, কিছুই তো তেমন খেলো না, না যে পেট ভরে গেছে। তারপর সদর দরজার দিকে তাকিয়ে বিড়বিড়ালো। কি হলো কে জানে। বলে তিনিও টেবিল পরিষ্কার আর গোছানো কাজে লেগে পড়ল। মনা হনহনিয়ে বেরিয়ে দেখল যেন সানগ্লাস পরে গাড়িতে হেলান দিয়ে ফোন দেখছে। মোহনা গিয়ে তার কাছাকাছি দাঁড়ালো, তারপর গাড়ির ডোর খুলে ব্যাক সিটে বসতে যাবে, তখন জায়ান তাকে বলল, ওখানে বসিস না। মোহনাকে এভাবে বসতে মানা করাই অবাক হলো তা প্রকাশ না করে বলল, তো কই বসবো? জান মোবাইলটা পকেটে ঢুকিয়ে সোজা হয়ে দাঁড়ালো, তারপর সানগ্লাস খুলে শার্টের সামনের অংশের সাথে ঝুলিয়ে নিল। এরপর বলল, আয় ফ্রন্ট সিটে বস। তাহলে আপনি কোথায় বসবেন? তোকে যেটা বলছি সেটা কর। মোহনার কথা বাড়লো না, এমনিতেই তার মন মেজাজ খারাপ, তাই ডোরটা অফ করে দিয়ে ফ্রন্ট সিটের দিকে এগুলো। মোহনা খোলার আগে জানি গাড়ির সামনে দরজা খুলে দিল। মোহনা মিনমিন করে ধন্যবাদ দিয়ে বসলো। গাড়ির ভেতরে নেহা আর ফিয়া যেন নীরব দর্শক। নেহার আজ একটা ক্লাস টেস্ট আছে, তাই সে এত কিছু কান না দিয়ে গাড়িতে বসে বইয়ে চোখ বুলিয়ে যাচ্ছে। আর ফিয়া বেচারি ভাবছে জান হয়তো পেছনে বসবে, তাই মোহনাকে সামনে বসতে বলেছে। হয়তো জানের মনও তার মতো কিছু চলছে, নয়তো মোহনাকে কখনোই ড্রাইভার আঙ্কেলের পাশে বসতে বলতো না। এটা ভেবে সে মনে মনে খুশি হলো। তবে এই খুশি বেশিক্ষণ টিকলো না। ফিয়াকে অবাক করে দিয়ে জায়ান বলল, জামাল চাচা, আপনি নেমে আসুন, গাড়ি আমি ড্রাইভ করব। জামাল প্রায় ইরহাম খানের বয়সী। সে বাড়ির বেশ বিশ্বস্ত ও পুরনো ড্রাইভার। প্রায় 10 বছরের বেশি সময় ধরে খানভিলায় গাড়ি চালাচ্ছে। নেহাদের ভার্সিটিতে আনা নেওয়ার কাজ সেই বেশি করে, যদিও আরও একজন ড্রাইভার আছে। তবে খানভিলার লোকেদের জামালকে বেশি বিশ্বাস করে তাদের মেয়েদের নিরাপত্তার ব্যাপারে। জান পারবে না ভেবে জামাল বলল, আমার কোনো সমস্যা নেই বাবা, আমি চালাইতে পারুম, তোমার কষ্ট করা লাগবো না। সমস্যা নেই চাচা, আমি চালাতে চাই, তাই নামতে বলছি আপনাকে। আচ্ছা বাবা, তোমার যেমন ইচ্ছা, তবে বড় সাহেব রাগ করবে না তো? কিচ্ছু হবে না, আমি বলবো ওদের। তাইলে লও চাবি খান। জামাল চাবিটা জায়ানের হাতে দিয়ে নেমে পড়ল। জায়ান তারপর ফ্রন্ট সিটে উঠে বসলো। ফিয়ার আর কিছুই ভালো লাগছে না। ফাইনালি সে একটা ক্রাশ খেল, যতই বড় বাবার ছেলে হোক না কেন। ফিয়ার একমাত্র ক্রাশ সে, কিন্তু কিছুতে সে একটু সময় জায়ানের সাথে স্পেন্ড করতে পারছে না। জায়ান মোহনার পাশে বসলো। মোহনা একেবারে নির্লিপ্ত। সে চুপচাপ মাথা নিচু করে তার হাত ঘড়ির দিকে তাকিয়ে আছে। ভাব এমন, সে ঘড়িতে খুব গুরুত্বপূর্ণ কিছু একটা খুঁজছে, যেটা না পেলেই নয়। হয়তো একটা ম্যাগনিফাইং গ্লাস পেলে আরো খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে পারত। জায়ান সানগ্লাসটা নিয়ে আবারও চোখে পড়ল, তারপর মোহনার দিকে একবার আর চোখে তাকিয়ে গাড়িটা স্টার্ট দিল। গাড়িতে যে যার মতো করে বসে রইল। নেহা পড়ায় ব্যস্ত। ফিয়া উদাস চোখে জানালায় মাথা এলিয়ে বাইরের দিকে তাকিয়ে রইল। আর মোহনা নির্লিপ্ত ভঙ্গিতে এখনো আগের কাজটাই করছে। প্রায় মিনিট 20 পর জায়ান গাড়িতে হুট করে ব্রেক কষল। মোহনা যদিও সিট বেল্ট পরেছে, তবুও অন্য মনস্ক থাকায় কিছুটা সামনের দিকে হেলে পড়ে, আংশিক ব্রেক করায়।
কিন্তু পেছনে দুজন স্বাভাবিক, যেন কিছুই হয়নি। একজন ভাবুক রানী হয়ে বসে আছে, আরেকজন ভাব পড়াকু হয়ে ভং ধরেছে। মোহনা ধাতস্থ হয়ে সোজা হয়ে বসলো। কানে এলো জায়নের কণ্ঠ। কিরে পিচ্ছি, নাম? মোহনা জায়নের দিকে তাকি, তারপর বলল, নয়, হ্যাঁ, এসে পড়েছি আমরা। ও যা তাহলে। মোহনা আর কিছু বলল না, ব্যাগ কাঁধে নিয়ে দরজা খুলে বেরিয়ে এলো। তারপর নেহা আর ফিয়াকে বিদায় দিয়ে কলেজের দিকে এগোলো। জান আবার গাড়ি স্টার্ট করলো না। একবারে মোহনা ভেতরে ঢুকলে না হয় যাবে, তাই অপেক্ষা করতে থাকলো। এদিকে ফিয়া জানকে এখনো গাড়ি স্টার্ট করতে না দেখে বলল, যাব না আমরা? জান মোহনার চলে যাওয়ার দিকে তাকিয়েছিল। ফিয়ার কথাই ও অন্যমনস্ক ভাবে পড়ল, বলছি যে ভার্সিটি যাব না। যাবো তো। তাহলে স্টার্ট দিচ্ছ না যে? দাঁড়া একটু, একেবারে মোহনা ভেতরে চলে যাক, তারপর দিচ্ছি। ফিয়া আর কিছু বলল না। এমনিতে তার মন খারাপ হয়ে রয়েছে, তাই সেও অপেক্ষা করতে লাগলো মোহনার ভেতরে যাওয়ার। আর নেহা তো দিন দুনিয়ায় নেই, এমনভাবে বইয়ে ঢুকে পড়েছে যে আশপাশের খবর নেই। মোহনা গেটের কাছাকাছি তন্ময়কে দাঁড়িয়ে থাকতে দেখলো, হয়তো ওর জন্যই ওয়েট করছে। যেহেতু নিতে যাবে বলেছিল আর সে মানা করেছে, তাই এখানে দাঁড়িয়ে আছে। মোহনা কাছাকাছি যেতেই তন্ময় মোহনাকে নোটিশ করলো। সে এগিয়ে এলো মোহনার দিকে। তোকে সে কখন কল দিয়েছি আর তুই এখন এসেছিস? মোনা মুখটাকে ইনোসেন্ট করে মিকি হেসে বলল, ওই আর কি একটু লেট হলো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। বাকিরা ওয়েট করছে, তাহলে ভেতরে যাওয়া যাক। আচ্ছা। মোহনা আর তন্ময় গেট পেরিয়ে কলেজের ভেতর চলে গেল। আর এদিকে জ্যান তীক্ষ্ণ দৃষ্টিতে ওদের প্রস্থানের দিকে তাকিয়ে রইল। জ্যান মনে মনে ভাবল, পিচ্ছিটা এতক্ষণ উদাসীন ছিল, আর এখন কত সুন্দর ছেলেটার সাথে হেসে হেসে কথা বলে যাচ্ছে। কে হতে পারে ওই ছেলেটা? মনে মনে বলল। ফ্রেন্ড? বাহ, পিচ্ছির আবার ছেলে ফ্রেন্ডও আছে। বলে একটু ঠোঁট বাঁকালো। জ্যান দাঁড়ালো না আর গাড়ি স্টার্ট করলো। উদ্দেশ্য এখন ভার্সিটি। মাত্রই ভার্সিটি পৌঁছেছে জ্যানরা। জ্যান গাড়ি থেকে নেমে দাঁড়ালো। এক একে ভার্সিটির সব ভবনগুলোর দিকে চোখ বুলালো। এই ভার্সিটির ক্যাম্পাসে তার কত শত স্মৃতি আছে, সবকিছু ভোলা নয়, যদিও সে ভোলেনি। জ্যানের পাশাপাশি ফিয়া নেমে গেল, নেহা নামলো না। জ্যান নেহাকে পরখ করে বলল, কিরে তুই নামবি না? সব পড়া কি একদিনেই শেষ করে ফেলবি নাকি? নেহা বই গুছিয়ে ব্যাগে ঢুকিয়ে গাড়ি থেকে নামতে নামতে বলল, ঠিক তা নয় ভাইয়া, তবে? আসলে আজ একটা এক্সাম আছে, তাই তো। তাহলে এতদিন কি করেছিস তুই? জানের কথায় নেহা থতমত খেয়ে গেল। জান পড়াশোনায় খুব ভালো, কিন্তু তার বোন হয়েও নেহা তেমন ভালো রেজাল্ট করতে পারে না। যদিও সে খুব পড়ে, কিন্তু তবুও কেন জানি তার মনে থাকে না, তাই এক্সাম আসলে সে এমন করে। নেহা আমতা আমতা করে বলল, আসলে মানে ভাইয়া, আগে সবই পড়েছি, তবুও রিভিশন দিচ্ছি একটু। কেমন পড়েছিস দেখতেই পাচ্ছি। এবার ফিয়া বলে উঠল, বাদ দাও তো ভাইয়া, আপু এমনই, সব পড়লেও পরীক্ষার আগে এমন করে। তবে যাই আমি। ফিয়ার কথায় জ্যান মাথা তুলালো আর নেহা বলল, আচ্ছা। নেহা আর জ্যান সম্মতি দিতে ফিয়া বিশাল ক্যাম্পাস পেরিয়ে তার ক্লাসরুমের দিকে এগিয়ে গেল। এবার নেহা বলল, তাহলে আমিও যাচ্ছি। তাড়াতাড়ি যা, নয়তো সব ভুলে যাবি, তখন এত পড়েও আর লাভ হবে না। নেহা বুঝলো জ্যান তার লেগ পুল করছে, তাই সে গাল ফুলিয়ে পড়ল, ঠিক করছিস না কিন্তু ভাইয়া, দেখিস আমি কিছুই বলবো না। আচ্ছা দেখবো নে। দেখিস, যা তুই, তোর কাজে যা। বলে ভেঙচিয়ে নেহ প্রস্থান করলো। জ্যান সামান্য হাসলো তার কাণ্ডে। তারপর সে টিচার্স রুমের দিকে গেল আবিরের খোঁজে। দি গ্রেট নীলাদ্রি খান, ফাইনালি আপনি এসেছেন। জ্যানকে রুমের দরজায় নক করতে দেখে আবির উপরোক্ত মন্তব্যটি করল। জ্যান আগে টেক্সট করেছিল আবিরকে যে আজ সে ভার্সিটিতে আসবে, তার সাথে দেখা করতে। তার ক্যারিয়ার প্ল্যানিং সম্পর্কেও আবির অবগত। আজ আসবে যেন আবির ইচ্ছে করে ফাজলামো করল। জ্যান ভেতরে প্রবেশ করে বলল, তো না এসে যাবো কই? যেতে পারিস, তোর তো জায়গার অভাব হবে না। ঠিক বলেছিস। আবির এবার কলারে হাত দিয়ে গর্বের সহিত বলল, আমি সবসময় ঠিকই বলি।
হয়েছে, রাগ তো ঢং বেটা, সারা মেয়ে মানুষের মতো ঢং করিস। আচ্ছা আচ্ছা, রাখলাম। বলে আবির উঠে এসে জায়ানকে জড়িয়ে ধরল, পিঠ চাপড়ে বলল। ভাই কি খবর তোর, কেমন আছিস? জায়ানও আবিরের পিঠ চাপড়ে বলল। যেমন দেখছিস। তোর কি খবর? আমিও আছি। আবির জায়ানকে ছেড়ে বলল। নে বস, বসে কথা বলি। জায়ান আপত্তি না করে বসে পড়ল। আবিরে গিয়ে নিজের চেয়ারে বসলো। জায়ান বলল। তো অল ঠিক? ভাই তোর কথা বল, কেমন কাটালি ওই দেশে? খারাপ না, ভালোই। সবার কথা মনে পড়েনি? প্রথম প্রথম মনে হলেও আস্তে আস্তে অভ্যস্ত হয়ে পড়েছিলাম একা থাকতে। জায়ানের কথাই আবির নীরব রইল। জায়ান আবারও বলল। একা বাঁচতে শিখে গেছিলাম। ওখানেও আমার এক বন্ধু কম ভাই আছে, যে তোদের মতোই আমাকে এত বছর সঙ্গ দিয়েছে, ভালো খারাপ উভয় সময়ে পাশে থেকেছে। তার জন্যই মূলত ওই দেশে সব কিছুতে খুব তাড়াতাড়ি মানিয়ে নিতে পেরেছিলাম। ভালোই। জায়ান এবার প্রসঙ্গ পাল্টে জিজ্ঞেস করল। তো ফুপিদের কি খবর, কেমন আছেন ওরা? ভালোই। ওদের সাথে দেখা হলো না। মাত্র তো ফিরলি, একেবারে এসেছিস যখন, নো টেনশন, আস্তে আস্তে দেখা হবে। আমাদের বাড়িতে একদিন আসবি তো? দেখি। বাসে যেতে বলছে, বিয়ে করতে নয়, যে আগে পাত্রে দেখা দেখে না করলে বাসর রাতে ঘোমটা তুলে ফর্সা জায়গায় কালো বউ দেখবে, তাই নো দেখা দেখি। জায়ান হেসে ফেলল আবিরের কথাই। আচ্ছা, নো দেখা দেখি, ডিরেক্ট বিয়ে করবো। থুরি, তোদের বাসায় যাব। এই পর্যায়ে আবিরও হেসে দিল। ওদের হাসি ঠাট্টা খুনসুটির মধ্যে শুনতে পেল কারোর অবাক কণ্ঠে বলা কথা। ও মাই গড, নীল, আর ইউ রিয়েলি হিয়ার? আল্লাহ, এম আই ড্রিমিং? আজ বহুদিন পর জায়ান আর আবিরের দেখা হয়। তারা নানা আলোচনায় মত্ত, কখনো ঝগড়া তো কখনো ঠাট্টা তামাশা, কখনো বা হাসাহাসি খুনসুটিতে বিভোর। তাদের এই হাসি ঠাট্টা খুনসুটিতে ভাটা পড়ল কারোর উচ্ছ্বাসিত কণ্ঠে। ও মাই গড, নীল, আর ইউ রিয়েলি হিয়ার? কণ্ঠের অধিকারীকে দেখতে আবির ও জায়ান উভয় মাথা ঘুরিয়ে দরজার দিকে তাকালো। তারপর দুজনই মুচকি হাসলো। জায়ান ব্যক্তিটির প্রশ্নের ভাঁজে প্রশ্ন করল। দেন হু এলস? ব্যক্তিটি এবার রুমের ভিতর প্রবেশ করে তারপর দুই হাত গালে ঠেকিয়ে চোখ বড় বড় করে পড়ল। আল্লাহ, আই কান্ট বিলিভ, এম আই ড্রিমিং? জায়ান এবার নিলিপ্ত ভঙ্গিতে বলল। শুড আই পিঞ্চ ইউ? জায়ানের কথায় ব্যক্তিটি এবার থতমত খেয়ে গেল। আবির ফিক করে হেসে দিল। ব্যক্তিটি কথার সারমর্ম বুঝতে না পারে প্রশ্নাত্মক চোখে জায়ানের দিকে তাকিয়ে রইল। আরে তোরই তো বিশ্বাস হচ্ছে না, আয় কাছে আয়, একটা চিমটি কেটে বিশ্বাস করাই। সামনের ব্যক্তিটির বোধহয় এবার ধ্যান ভাঙল। সে এবার বুঝলো এটা জায়ানি। সে আর দাঁড়ালো না, ছুটে গিয়ে জায়ানের বুকে আশ্রে পড়ল। ব্যক্তিটির হুট করে নেওয়া পদক্ষেপের জন্য জায়ান একেবারে প্রস্তুত ছিল না। জায়ান আবির দুজনেই অপ্রস্তুত হয়ে পড়ে। জায়ান কাঁধে আলতো করে হাত রেখে ব্যক্তিটিকে সরিয়ে দিয়ে বলে। হয়েছে, ছাড় এবার। ব্যক্তিটি তৎক্ষণাৎ সরে দাঁড়ালো। সে নিজে কিছুটা অপ্রস্তুত হলো। হঠাৎ জায়ানকে দেখে ইমোশন কন্ট্রোল করতে পারেনি। তার অন্তরে চাপা পড়া অনুভূতি বলে কথা, তাই কি করেই বা অনুভূতির সঞ্চারকারীকে দেখে নিজেকে নিয়ন্ত্রণ করবে। জায়ান গলা খাকারি দিয়ে বলল, কেমন আছিস নীতি? নীতি বুঝলো জায়ান তার অপ্রস্তুত ভাব কাটানোর জন্য প্রশ্নটা করেছে। সেও জায়ানের দিকে তাকিয়ে বলল, এই তো, তুই কেমন আছিস নীল? আমিও আছি। তো কেমন চলছে সব? ভালোই, তোর? আমারও যাচ্ছে। এবার আবির বলল, এসব ফর্মাল কথাবার্তা রাখ, তোরা কাজের কথাই আই। জায়ান আবিরের কথার প্রেক্ষিতে বলল, তাইলে তোরা থাক, আমি প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করে আসি। নীতি কিছু বলল না। আবির মাথা দুলিয়ে ইশারা করলো। জায়ানও মাথা দুলিয়ে বেরিয়ে গেল। জায়ানের প্রস্থানের পর আবির বলল, নীতি, এই নীতি। নীতি একমনে দরজার দিকে তাকিয়ে আছে। যদিও জায়ান বেরিয়ে গেছে, তবুও সে চেয়ে আছে। আবির আবারও ডাকলো, নীতি ম্যাম, এই যে প্রফেসর নীতি। এবার নীতি তার কল্পনার অবসান ঘটিয়ে আবিরের দিকে তাকিয়ে মিলান কণ্ঠে বলল, বলছি ম্যাম, আপনি কি এই পৃথিবীতে আছেন? নীতি হেসে ফাজলামো স্বরে বলল, না তো, আমি তো মঙ্গলে।
এবার আবিরও ফাজলামো করে বিস্ময়ের রেশ ধরে বলল, আল্লাহ, কি বলছেন? রাখ তোর ফাজলামো। আচ্ছা, ক্লাস আছে আমার, তাই যেতে হবে। তুই কি বুঝবি? না, আমারও আছে ক্লাস। তাহলে চল দুজনে যাই। হুম। নীতি আবিরের কথায় সম্মতি দিয়ে চলে যেতে নাই। নিতু পিছে ফিরে বলে, এ আবির শোন। আবির ডেস্ক থেকে পেপার নিচ্ছিল, সে মাথা তুলে তাকালো। বল। বলছি নীল কবে ফিরেছে? গতকাল। ও, তো আজ হঠাৎ ভার্সিটিতে এলো যে? ও তো বললো এখানে অ্যাপ্লাই করবে, ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট। আবিরের কথাই নীতি বেশ খুশি হলো। ভেতর ভেতরে সুখ দোলা দিল। এখন থেকে যে রোজ তাকে দেখতে পাবে ঠিক আগের মতো। এই ভার্সিটি ক্যাম্পাসে তার প্রতি অনুভূতির চারা অঙ্কুরিত হয়েছিল। আজ এত বছর পর হয়তো আবারও সেই চারা মাথা তুলে দাঁড়িয়ে তার ডালপালা ছড়াবে। নীতি আরও কিছু বলল। আবিরও নীতিকে কিছু বলতে না দেখে পেপার নিয়ে বেরিয়ে গেল। নীতিও আর দাঁড়ালো না। নীতি খুশি মনে ক্লাস করাতে গেল। আজ একটা নেওড়াচ্ছে তার। সে ঠিক করলো আজ এক্সাম হলে সে একদমই করা হবে না। সবার পানিশমেন্ট আজ মাপ। প্রায় আধা ঘন্টা যাবৎ ধরে প্রিন্সিপাল স্যারের কেবিনে বসে আছে জায়ান। দৃষ্টি তার সম্মুখে নিবদ্ধ। টেবিলে 4 কাপ আর পানির গ্লাস। প্রায় অনেকক্ষণ নানা বিষয়ে কথাবার্তা বলছে তারা। প্রিন্সিপাল স্যার জায়ানকে ছাত্র হিসেবে বেশ পছন্দ করত। স্যারের স্নেহভাজন ছিল জায়ান। যদিও জায়ান পুরো মাস্টার্স শেষ করতে পারেনি এই বিশ্ববিদ্যালয়ে, অনার্স শেষ করে কানাডা পাড়ি জমিয়েছিল। এতদিন পর জায়ানকে পেয়ে আর তার ভার্সিটিতে জয়েন হতে চাওয়ার ইচ্ছে শুনে প্রিন্সিপাল স্যার বেশ খুশি হন। সে সানন্দে জায়ানকে আমন্ত্রণ জানান। খুব শীঘ্রই ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের হেড হিসেবে জয়েন হতে বলেন। যদিও জয়েন হওয়ার সাথে সাথে ডিপার্টমেন্ট হেড হওয়াটা মুখের কথা না। জায়ান এটা নিয়ে প্রিন্সিপাল স্যারকে বললে স্যার জানান জায়ানের উপর তার বিশ্বাস আছে। জায়ানের যোগ্যতা সম্পর্কে তিনি অবগত। তাই জায়ানকে নির্দ্বিধায় প্রস্তাব গ্রহণের পরামর্শ দিন। যেন আর আপত্তি করে না। প্রিন্সিপাল আসাদুজ্জামান মহোদয় চায়ের কাপ রেখে এবার জায়ানের দিকে তাকিয়ে বলেন, তাহলে ওই কথাই রইল। জি স্যার। তো কখন থেকে জয়েন হতে চাইছো? আপনি যখন বলবেন আর কি, আমার তেমন কোনো প্রবলেম নেই। আজ তো সোমবার, তাহলে আগামী শনিবার থেকে। ওকে স্যার, তাহলে আজ আসি। ওকে মাই বয়। জায়ান স্যারের কাছ থেকে বিদায় নিয়ে ক্যাম্পাসে এসে দাঁড়ায়। সে প্ল্যানিং করেছিল বাকি ফ্রেন্ডদের সাথে আজ দেখা করবে, তাই তাদের ফ্রেন্ডস গ্রুপে জানিয়ে দিয়েছিল আজ তারা ছোটখাটো একটা গেট টুগেদার করবে। প্লেস নির্ধারণ করার দায়িত্ব আবির উপর, তাই তার চাপ কম। যেহেতু সেটা সন্ধ্যায়, তাই জায়ান বাসায় যাওয়ার কথা ভাবল। মেয়েদের ক্লাস এখনো শেষ হয়নি, তারপর ভার্সিটি শেষে কোচিং আছে, তাই তারা জায়ানের সাথে ফিরতে পারবে না। তাই জায়ান একাই পার্কিং এরিয়ায় গিয়ে নিজ গাড়িতে গিয়ে বসল। উদ্দেশ্যে এখন খান ভিলা। কেটে গেছে 2টো দিন। আজ ভোরে ফারিস ট্যুর থেকে ফিরেছে। 4টা দিন কুয়াকাটায় কাটিয়েছে। আজ বুধবারে সে ফিরল। রূপা বেগমকে কল করে খানভিলাই সদর দরজা খুলিয়ে কোনো দিক না তাকিয়ে কোনো কিছু না ভুলে সোজা রুমে গিয়ে শুয়ে পড়েছে। কিছু খায়ও নি। সেখানে নাকি ভালো ঘুম হয়নি। ফারিস নিজের বিছানা বালিশ ছাড়া কোথাও ঘুমিয়ে শান্তি পায় না। কষ্ট করে ঘুমালেও ঘুম ভালো হয় না। এজন্য সে মেডিকেল হোস্টেলেও ওঠেনি। বাড়ি থেকে এত দূর যাতায়াত করে। ফলস্বরূপ তার প্রধান কাজ এখন ঘুমানো। রূপা বেগম খাওয়ার কথা বলে সে জানিয়েছে খাওয়া দাওয়া পরেই করা যাবে, কিন্তু ঘুম সবচেয়ে বেশি জরুরি। এসে সেই যে ভোরে ঘুমিয়েছে, এখন ভোরের পর সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে, তবু সে রুম থেকে বেরোয়নি। রূপা বেগম একবার 10টার দিকে ডাকতে গিয়েছিলেন, কিন্তু ফারিসকে ওঠাতে পারেনি, তাই হতাশ হয়ে ফিরে এসেছে। জায়ান বাসায় নেই। আসার পর থেকে রোজগার নেই। আজও সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছে, এখনও ফেরেনি। সে ভার্সিটি জয়েন হওয়ার আগে নিজ শহরটা ভালো মতো ঘুরে নিচ্ছে। বেশ পরিবর্তিত হয়েছে চারপাশের সব কিছু। 7টা বছর তো আর কম সময় নয়। মোহনা আজ 1টার মধ্যে ফিরেছে কলেজ থেকে। খাওয়া দাওয়া করার পর মেজমার কাছে শুনেছে যে ফারিস ফিরেছে সেই ভোরে, আর আসার পর থেকে সে যে ঘুমিয়েছে এখনো ওঠেনি।
মোহনার মাথায় দুষ্টু বুদ্ধি চাপলো ফারিসকে একটু জ্বালানোর। এই কয়দিন তার পাঞ্চি কেটেছে ওকে জ্বালাতে না পেরে। সে মনে মনে ফোনটি আটতে লাগলো কিভাবে ফারিসের শান্তি ঘুম হারাম করা যায়। কিয়ৎক্ষণ ভেবে সে কুটিল হাসলো, তারপর ছুটল দোতলায়। মিনিট 10 পর ভেসে এলো ফারিসের গগন বিদারী চিৎকার।